জানতে চাও হাইপারটেনশন আছে, ঠিক আছে। আর হচ্ছে যে হাইপারটেনশন শুধু এটা নিয়ে টেনশন কিছু না, হ্যাঁ। এটা হচ্ছে পেশেন্টের আমরা হচ্ছে যদি কারো হচ্ছে যে নরমাল প্রেশার কত সেটা একটু বলো দেখি। নরমাল প্রেশার কত? সিস্টোলিক হচ্ছে 100 থেকে 139 আর ডায়াস্টোল হচ্ছে 60 থেকে 99। সিস্টোলিক 100 থেকে 139। আচ্ছা, ভালো করে বলো দেখি কি বলতে পারবো। বলো দেখি সিস্টোলিক কত ডায়াস্টোলিক। সারা রাত ধরে আমার পরে সিদ্ধার বাবা বিশাল ক্লিনিশিয়ান পার্কিনসনিজম জানো, মাইস্টেনিক গ্রাভিস জানো, ঠিক আছে। তারপরে হচ্ছে যে ইন্ডোস্কোপি কোথায় করতে দিব তা জানো, ঠিক আছে। সিএ লাং জানো, কিন্তু নরমাল ব্লাড প্রেশার কত এটা জানো, এটা তো ক্র্যাক। আচ্ছা ঠিক আছে, আরবিএস কত নরমাল এটা কি বলো? 7.8 7.8 কি? মিনিমাম মোটামুটি একটা রোগীর হচ্ছে যে আমাদের নরমাল ডায়াবেটিক লেভেল কত সেটা আমি বলবো। সাধারণ মানুষের তোমার কত থাকা উচিত বলে তুমি মনে করো? বলো, ক্রান্ত বলো। নরমাল, হ্যাঁ স্বাভাবিক। ধরো তার ডায়াবেটিস নাই, তার কত থাকা উচিত? তার ডায়াবেটিস স্যার 5.5 5.5 3.5 থেকে বলো দেখি। স্যার 5 থেকে 7 স্যার 3.5 থেকে 7.8 পর্যন্ত আরবিএস। কত কত মুন্না কত? 100 কত? 3.5 থেকে 7.8 মানে নন ডায়াবেটিক। তোমার গাইডলাইন কি? তোমার একটা নিজস্ব গাইডলাইন আছে তাই? ফাস্টিং কত হবে সেটা বলো। ফাস্টিং নরমাল একটা মানুষের ফাস্টিং কত থাকবে? সবার এক থাকে। ফাস্টিং নরমাল কত? নরমাল এভারেজ। তোমার ফাস্টিং কত আসতে পারে নরমাল? তোমার ডায়াবেটিস নেই। 5.5 তাহলে ধরো হচ্ছে যে আমি পাইলাম হচ্ছে যে 5, তাহলে কি বলবো? হাইপো। হাইপো বলা উচিত না, তোমার সংজ্ঞা অনুযায়ী হাইপো বলা উচিত। তাহলে তো আমরা যারা 5 পাচ্ছি তাহলে তোমার মা কত? তাহলে হচ্ছে যে তোমার আমি 20% 25% ডেস্টোজ দিই যদি 5 এর নিচে আসে নাকি? তাহলে খাবলা কোথায় বুঝতে পারছো? বেশি শিখতে যেয়ে বেসিক জিনিস জানোই না, নরমালি জানো। আচ্ছা তাহলে দেখি যে তোমাদের জ্ঞানের গরিমা কত। হ্যাঁ, পিছন থেকে ইয়া বলো, হুজুর বলো। স্বাভাবিক তাপমাত্রা কত আমাদের? তাপমাত্রা স্যার 96 থেকে 96 ডিগ্রি ফারেনহাইট থেকে 99.6 ডিগ্রি ফারেনহাইট। কাছাকাছি বলছো, ঠিক আছে। 96 থেকে 94 8.4 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। রেসপিরেটরি রেট কত? একজন বলো দেখি আমাদের নরমাল রেসপিরেটরি রেট কত? 18 বলে তুমি কি ফিক্সড 18 দিয়ে নিচ্ছ? 14 থেকে বল দেখি কত আছে নরমাল রেসপিরেটরি রেট কোন পর্যন্ত আছে? তাহলে তোমরা এই স্বাভাবিক জিনিসেরই নরমাল জিনিস জানো না, তাহলে তোমরা আবার আসছো করতে, তাহলে পরে কি হবে? আচ্ছা ঠিক আছে, কালকে সুন্দর করে আমি ধরবো বাসায় যে ঘরোয়া ফেসবুক সার্ভার, ঠিক আছে। কালকে সুন্দর করে এই হচ্ছে যে হাইপারটেনশন পড়ে আসবা। কোথা থেকে পড়বা? গুগলে সার্চ দেবা ন্যাশনাল গাইডলাইন ফর হাইপারটেনশন, এই চ্যাপ্টার পড়বা, ডেভিডসন পড়বা। তারপরে কালকে আমার কাছে আসবা, যে যে পারবা না কালকে হচ্ছে তাদের আমি অ্যাকসেপ্ট করব। আমরা পড়ে শিখছি, আমাদের কিন্তু বলে না যে হচ্ছে যে এরকম তো তোমরা পড়ে শিখবে, এটা স্বাভাবিক। আর যদি এত বেসিক বিষয় যদি না জানো তাহলে হচ্ছে যে তো আসলে মন খারাপের বিষয়, ঠিক না? ঠিক আছে, আমরা আজকে হচ্ছে একটু গ্যাস্ট্রো নিয়ে কথা বলি। এগুলো তোমাদের শেখার দায়িত্ব, এগুলো আমার শেখার দায়িত্ব না। তুমি রেসপিরেটরি রেট পারো না, তুমি হচ্ছে টেম্পারেচার কত পারো না, তুমি বিপি কত নরমাল সেটা পারো না, তুমি ডায়াবেটিসের নরমাল রেঞ্জ কত সেটা পারো না, অথচ তুমি মেডিসিন ওয়ার্ড শেষের দিকে, তাহলে তো এটা লজ্জার, ঠিক আছে? আচ্ছা তাহলে কালকে কিন্তু তোমরা হাইপারটেনশনের ন্যাশনাল গাইডলাইন প্লাস হচ্ছে যে ডেভিডসন পড়ে আসবে। এরপরের দিন পারবা ডায়াবেটিসের
তোমার হচ্ছে যে আডাগানি খালা কি লাগবে বলা আমরা হচ্ছে যে একটু গ্যাস্ট্রো করতে চাইছিলাম আমরা হচ্ছে যে যারা কার্ডিয়াক ওয়ার্ড আছে তাদের হচ্ছে গ্যাস্ট্রো প্রথমে কয়েকটা সিম্পটম নাকি গ্যাস্ট্রোর সিম্পটম কি কি বলতে পারো দেখো বলো দেখি গ্যাস্ট্রোর সিম্পটম কি গ্যাস মানে রোগী তোমার কাছে কি কি নিয়ে আসবে পেটে ব্যথা খায় আবার অ্যাবডোমিনাল পেইন বা লোয়ার অ্যাবডোমিনাল পেইন যেটা হোক পেটে ব্যথা নিয়ে আসতে পারে গ্যাস্ট্রিক হ্যাঁ তারপর স্যার বমি ভাব অথবা বমি হ্যাঁ বমি বমি ভাব অথবা বমি হ্যাঁ হতে পারে বমি নিয়ে আসতে পারে তারপর আর কি অনেকে স্যার গলা মুখ গলায় একটা বেরিয়ে যায় এরকম কিছু বলবে বুকে ব্যথা থাকবে হ্যাঁ হ্যাঁ থাকতে পারে ঠিক আছে এখন এই এগুলো আছে সুন্দর সুন্দর টার্ম আছে যেমন তোমার ধরো হচ্ছে যে যদি কেউ গিলতে না পারে গিলতে কষ্ট হয় সেটাকে আমরা বলি ডিসপেপসিয়া ঠিক আছে আর কারো যদি হচ্ছে যে গ্যাস হয় ব্লোটিং হয় বমি বমি ভাব লাগে তিনটে যদি থাকে তখন সেটাকে বলি আমরা হচ্ছে যে ডিসপেপসিয়া মনে থাকবে তাহলে একটা হচ্ছে ডিসফেজিয়া আর ডিসপেপসিয়া ঠিক আছে আর কি অ্যাবডোমিনাল পেইন এটা ভমিটিং থাকতে পারে আর কি থাকতে পারে হেমাটোমাইসিস থাকতে পারে মেলানা থাকতে পারে মেলানা মানে কি কালো ব্লাড মেলানা মানে হচ্ছে যে পারভেক্টাল ব্লাড যেটা কিনা তোমার হচ্ছে যে অল্টারড কালার এটা হচ্ছে মেলানা আর হেমাটোকেজিয়া মানে কি ফ্রেশ পারভেক্টাল ব্লাড যদি হচ্ছে যে রক্তকণা তোমার হচ্ছে যে ফ্রেশ যায় তাহলে বুঝতে হবে যে তোমার এটা লোয়ার গাট মানে হচ্ছে যে লার্জ ইন্টেস্টাইনের কোনো একটা কারণ হচ্ছে যদি পেশেন্টের রক্ত কালো যায় তাহলে বুঝতে হবে আপার ইন্টেস্টাইন বুঝতে পারছো আইদার তোমার হচ্ছে যে জিআই আপার জিআই তার মানে হচ্ছে যে তোমার হয় স্টোমাক ডিউডিনাম অথবা হচ্ছে যে তোমার স্মল ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইন এখন বলতো আপার ইন্টেস্টাইনের ব্লাড হচ্ছে যে কালো হবে আর লোয়ার ইন্টেস্টাইনের ব্লাড লাল হয় কেন আপার ইন্টেস্টাইনের ব্লাড কালো হয় কেন ব্লাড তো ব্লাডই তাহলে আপার একটা কালো হয় আর লোয়ার একটা হচ্ছে যে লাল হয় কেন স্যার আমার এটা তো অনেকগুলো অর্গান ক্রস করে আসে হ্যাঁ। কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে এটা পার্শিয়াল কারেক্ট ব্যাপারটা হচ্ছে যে তোমার ওই যখন আপার জিআই ব্লিডিং হয় তখন আমাদের স্টোমাক থেকে অ্যাসিড আসে অ্যাসিডের সাথে যখন ব্লাড মিশে তখন এটা রিঅ্যাকশন করে তোমার কালো হয়ে যায় এই জন্য আর কি আপার জিআই যদি ব্লিডিং থাকে তাহলে কালো ব্লাড তাহলে যদি কালো ব্লাড যায় তাহলে বুঝতে হবে যে এটা আপার জিআই থেকে আসছে আর যদি কারো হচ্ছে যে তোমার কালো ব্লাড মানে হচ্ছে যে ফ্রেশ ব্লাড যায় তাহলে বুঝতে হবে যে হয়তো বা রেকটাম থেকে আসতে পারে তারপর হচ্ছে যে তোমার কোলন থেকে আসতে পারে ঠিক আছে সেটা আমাদের পরবর্তীতে আমরা কি করব আর কি। আচ্ছা যাই হোক এখন এবার অবশ্য হচ্ছে যে আমাদের ডিসপেপসিয়া যেটা ডিসপেপসিয়া মানে কি ডিসপেপসিয়া মানে হচ্ছে পেশেন্টের ব্লোটিং থাকতে পারে গ্যাস থাকতে পারে নৌশিয়া থাকতে পারে পেশেন্টের হচ্ছে যে খারাপ লাগা থাকতে পারে সোজা বাংলা হচ্ছে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট যদি থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে যে ডিসপেপসিয়া ব্লোটিং মানে কি ব্লোটিং মানে হচ্ছে যে ফেটে যায় পেট এটার মধ্যে বুটবার করা পেট ফেপে যাওয়া সেটাই আর বেলসিং মানে কি বেলসিং মানে হচ্ছে হ্যাঁ না বেলসিং মানে হচ্ছে তোমাদের ওই কারণ হচ্ছে যে এটাকে তোমরা কি বলো আমরা জানি না ঠিক আমরা এক এক জায়গায় এক এক নাম সেটা হচ্ছে যে পেট খারাপের আগে এক ধরনের ঢেকুর ওঠে না টক ঢেকুর না এটা একটা দুর্গন্ধযুক্ত একটা ঢেকুর ওঠে জি স্যার ঠিক আছে এটা এক এক জায়গায় এক এক নামে পরিচিত কোন জায়গায় কি নামে পরিচিত আমি ঠিক জানি না মানে একটা খুব খারাপ ঢেকুর যেটা উঠলে খুব অস্বস্তি লাগে পেট খারাপের আগে হয় আর কি ঠিক আছে এই খারাপ ঢেকুরটাকে বলি হচ্ছে যে আমরা বেলসিং ঠিক আছে তো যাই হোক আর ব্লোটিং হচ্ছে পেটের মধ্যে গুটপাট করা আর কি পেটে ডিসকমফোর্ট লাগা আর কি তো এই ঘটনাগুলোকে একসাথে আমরা বলি হচ্ছে যে তোমার ডিসপেপসিয়ার কারণ কি ডিসপেপসিয়ার কারণ হচ্ছে যে এক নম্বরে ফ্যাটি কালচার ডিজিজ হতে পারে দুই কেউ যদি এনএসআইড ইউজ করে তাহলে তোমার হচ্ছে যে হতে পারে তিন কারো যদি এইচ পাইলোরি থাকে তাহলে হতে পারে চার কারো যদি হচ্ছে যে তোমার ইরিটেবল বাউল সিনড্রোম থাকে তাহলেও তার হতে পারে ঠিক আছে এরপরে কি কারো যদি গল স্টোন থাকে তাহলে হতে পারে কারো যদি লিভারের সমস্যা থাকে সিএলডি থাকে তাহলেও তার হচ্ছে ডিসপেপসিয়া হতে পারে এখন কথা হচ্ছে যে পেশেন্টের ধরো হচ্ছে যে ডিসপেপসিয়া আছে ঠিক আছে কিন্তু ডিসপেপসিয়া যদি থাকে সেইটাকে আমরা কখন বলবো হচ্ছে যে তোমার অ্যালার্মিং মানে খারাপ স্যার পায়খানা থেকে যদি রক্ত যায় হ্যাঁ এটা একটা ব্যাপার পায়খানা থেকে যদি রক্ত যায় মাছ থাকে যদি অ্যাবডোমিনাল কোনো মাস থাকে যদি পেশেন্টের তোমার হচ্ছে আনইনটেনশনাল ওয়েট লস থাকে পেশেন্ট যদি অ্যানিমিক হয় সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের এজ যদি 55 এর বেশি হয় পেশেন্টের এজ 55 এর বেশি পেশেন্টের হচ্ছে যে অ্যানিমিয়া আছে তোমার হচ্ছে যে ব্লাড যাচ্ছে পায়খানার সাথে অ্যাবডোমিনাল কোনো মাস আছে আনইনটেনশনাল ওয়েট লস আছে ক্রনিক ডায়রিয়া আছে যদি এইরকম ছয়টা লক্ষণ থাকে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে যে তোমার অ্যালার্মিং ফিচার অফ ডিসপেপসিয়া যদি অ্যালার্মিং ফিচার অফ ডিসপেপসিয়া থাকে তখন এই পেশেন্ট মাস্ট বি
তোমার হচ্ছে যে কি করতে হবে, প্রথমে একটা আপার জিআই এন্ডোস্কোপি করতে হবে, এরপর একটা কোলোনোস্কোপি করতে হবে। আর এর সাথে অ্যাসোসিয়েটেড যেটা সেটা হচ্ছে তোমার আল্ট্রাসোনোগ্রাম করতে হবে, সিবিসি, ইএসআর, লিভার ফাংশন, রিনাল ফাংশন, চেস্ট এক্স-রে, বেসলাইন যেগুলো আছে ওগুলো আমরা সব হচ্ছে যে করাই দেব। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমার হচ্ছে যে ডিসফেজিয়া যদি হয় তাহলে হচ্ছে যে পেশেন্টের আমরা হচ্ছে যে কি করব, কিভাবে আর কি ডায়াগনোসিস করব। ডিসফেজিয়া মানে গিলতে কষ্ট। ঠিক আছে? দুইটা ব্যাপারে হতে পারে ডিসফেজিয়া। এক, তোমার হতে পারে যদি ইসোফেগাসের ডিসমোটিলিটি হয়, যদি ইসোফেগাসে ঠিকমতো তোমার কাজ না করে, ধরো ইসোফেজাল কোনো কারণে হচ্ছে যে স্ট্রাকচার হয়ে গেছে, ইসোফেগাস ন্যারো হয়ে গেছে, পেশেন্ট দীর্ঘদিন যাবত হচ্ছে যে এনএসিআই খাইছে, ইসোফেগাস ন্যারো হয়ে গেছে, অথবা ইসোফেজিয়াল ক্যান্সার, অথবা হচ্ছে যে ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস, অথবা হচ্ছে যে ব্যারেট ইসোফেগাস, এর যে কোনো একটা কন্ডিশন ইসোফেগাস ন্যারো হয়ে যায়, তখন কিন্তু পেশেন্ট গিলতে কষ্ট হবে। এটাকে আমরা হচ্ছে ডিসফেজিয়া হিসেবে বলবো। তাহলে দুইটা ঘটনা, এটা হচ্ছে ইসোফেগাসের কন্ডিশন। আরেকটা কি, আমরা যখন সোয়ালোইং ইনিশিয়েট মানে যে একটা খাবার যখন মুখে দিই তখন হচ্ছে যে আমাদের প্রথমে মুখে চাবাই, তারপরে কোথায় যায় সেটা, মুখের পিছনে আছে আমাদের হচ্ছে ন্যাসোফেরিংস, সেই ন্যাসোফেরিংসে যায়, সুতরাং আমাদের হচ্ছে ফ্যারিংসে যায়। এই ফ্যারিংসে আছে কিছু মাসেল, এখানেও যদি তোমার হচ্ছে যে কোনো ডিস্টার্ব হয় এই ফ্যারিংসের মাসেল, তাহলে পেশেন্ট হচ্ছে যে তোমার গিলতে পারবে না। তাহলে হচ্ছে তোমার ফ্যারিংসের সমস্যা হতে পারে, ইসোফেগাসের সমস্যা হতে পারে। ডিসফেজিয়ার পেশেন্ট যদি আমার কাছে আসে তাহলে আমরা জিজ্ঞেস করব দুইটা তথ্য, যে আপনি যখন গিলতে যান তখন চাবায়ে আপনি কি হচ্ছে যে খাদ্য নালীতে নিতে পারেন নাকি নিতে পারেন না। পেশেন্ট বলবে যে আমি চাবাইতে পারি, কিন্তু চাবানোর পরে এরপরে আর খাবার হচ্ছে যে আমার পেটের ভিতরে যায় না, চাবানোর পরে আমি আর নিতে পারি না। যদি এরকম কন্ডিশন তৈরি হয় তাহলে বুঝতে হবে যে তোমার ফ্যারিংস। যখন ফ্যারিংস ইনভলভ আছে তখন এই পেশেন্ট যখন গিলতে পারবে না খাবার, তো খাবার চাবাই ফ্যারিংসে পাঠাইছে, এবার ওই খাবারটা হচ্ছে যে রিগার্জিটেট করে পেশেন্টের হচ্ছে যে নাকে চলে আসবে। এইটাকে আমরা বলি হচ্ছে যে তোমার হচ্ছে যে রিগার্জিটেশন বা চোকিং। একটা সময় নাকে চলে আসবে অথবা ফুসফুসে চলে যাবে। তাহলে পেশেন্টের যদি ডিসপ্লেজিয়ার সাথে চোকিং বা রিগার্জিটেশন থাকে তখন আমরা বুঝবো যে এটা ফ্যারিংসের সমস্যা। এবং এটার একটা কারণ হচ্ছে যে তোমার কোনো একটা কারণে তার হচ্ছে যে ফ্যারেঞ্জিয়াল মাসেল প্যারালাইসিস, একটা কজ হচ্ছে তোমার মাইস্টেনিক গ্র্যাভিস বা বালবার পালসি বা সেরেব্রাল পালসি। আর যদি পেশেন্টের হচ্ছে যে তোমার খাবার খাইলো, চাবাইলো, বুকে যে আটকায় গেল, খাবার আর গেতে পারছে, আমাদের পথে খাবার আটকায় গেছে, এটা কিন্তু তোমার ইসোফেজিয়াল ডিসমোটিলিটির কারণে কোনো কিছু হয়েছে। ঠিক আছে? যদি এরকম ইসোফেজিয়াল কারণে হয় তাহলে সেটাকে আমরা হচ্ছে যে আপার জিআই এন্ডোস্কোপি করব। ঠিক আছে? এবার হচ্ছে আপার জিআই এন্ডোস্কোপি কিছু ইন্ডিকেশন আছে কাদের আমরা আপার জিআই এন্ডোস্কোপি করাবো। প্রথম কথা হচ্ছে যে পেশেন্টের যদি হচ্ছে যে তোমার কিনা এক নম্বরে যদি হচ্ছে পেশেন্টের কোনো ডিসপেপসিয়া থাকে তাহলে হচ্ছে যে আমরা আপার জিআই এন্ডোস্কোপি করাবো। তারপর ডিসপেপসিয়া কাদের 55 বছরের পর যদি কারো ডিসপেপসিয়া নিয়ে আমাদের কাছে আসে তাহলে আমরা হচ্ছে যে তাকে আপার জিআই এন্ডোস্কোপি করাবো। 2, কারো যদি ডিসফেজিয়া থাকে, এই যে একটু আগে বললাম, তাহলে আমরা আপার জিআই এন্ডোস্কোপি করাবো। 3, কারো যদি ভমিটিং থাকে। 4, একুট অথবা ক্রনিক আপার জিআই ব্লিডিং। ঠিক আছে? অথবা হেমাটোমেসিস, মেলানা, অথবা হচ্ছে যে তোমার হেমাটোপেজিয়া আছে, অথবা হচ্ছে যে কোনো কারণে পেশেন্ট ব্লিডিং নিয়ে আমার কাছে ভিজিট করে হচ্ছে। ঠিক আছে? তাহলে 4 নম্বর কারণ হচ্ছে যে কিন্তু পেশেন্টের হচ্ছে যে তোমার যে কোনো আপার জিআই ব্লিডিং। তাহলে ডিসফেজিয়া, ডিসপেপসিয়া, ভমিটিং, আপার জিআই ব্লিডিং, আনইনটেনশনাল ওয়েট লস, এবং পেশেন্টের যদি তোমার কখনো কখনো যদি হচ্ছে যে তোমার ইয়া থাকে যে এটিপিক্যাল চেস্ট পেইন, যে চেস্ট পেইনটা আমাদের হচ্ছে যে কার্ডিয়াক না, আমরা হচ্ছে যে বুঝলাম এই যে চেস্ট পেইন আছে কিন্তু আমরা কার্ডিয়াক কজ এভালুয়েট করতেছি, কার্ডিয়াক কারণে না। তাহলে এটা আমার হতে পারে যে পেপটিক আলসার ডিজিজের কারণে বা হচ্ছে আবার তোমার একুট প্যানক্রিয়াটাইটিসের কারণে হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু তোমার হচ্ছে যে আপার জিআই এন্ডোস্কোপি আমরা করব। ঠিক আছে? আর কোথায় আমরা আপার জিআই এন্ডোস্কোপি করব? আর আমরা বলবো হচ্ছে যদি পেশেন্টের কখনো হচ্ছে যে সিলিয়াক ডিজিজ আমরা চিন্তা করি, মানে হচ্ছে যে পেশেন্টের যদি হচ্ছে ম্যালাবজর্পশন সিনড্রোম থাকে আমরা হচ্ছে আপার জিআই এন্ডোস্কোপি করব। তাহলে এই 6টা ক্ষেত্রে আমরা আপার জিআই এন্ডোস্কোপি করব। এক নম্বরে তোমার হচ্ছে যে ডিসফেজিয়া, ডিসপেপসিয়া, এনি আপার জিআই ব্লিডিং, এটিপিক্যাল চেস্ট পেইন, সিলিয়াক ডিজিজ বা ম্যালাবজর্পশন যদি চিন্তা করি আমরা। আর একটা কি বললাম, আনইনটেনশনাল ওয়েট লস যদি থাকে পেশেন্টের, তখন আমরা এটা দিই। কাদের ক্ষেত্রে আমরা আপার জিআই এন্ডোস্কোপি করতে পারবো? এক, পেশেন্টের যদি রিসেন্ট এমআই থাকে, মায়োকার্ডিয়াল ইনফেকশন যদি সম্প্রতি থাকে তাহলে আমরা দিতে পারবো না। 2, যদি পেশেন্টের হচ্ছে যে অ্যাটলান্টো এক্সাল সাবলাক্সেশন থাকে, মানে হচ্ছে যে তোমার এইখানের কোনো হচ্ছে যে সার্ভাইকাল ভার্টিব্রাল কোনো যদি সমস্যা থাকে তাহলে আমরা আপার জিআই এন্ডোস্কোপি করতে পারবো না। 2, পেশেন্ট যদি শকে থাকে। 3 নম্বর, তাহলে আমরা হচ্ছে যে আপার জিআই এন্ডোস্কোপি করতে পারবো না। এই জিনিসগুলোতে মাথায় নিয়ে আমরা হচ্ছে যে পেশেন্টকে আপার জিআই এন্ডোস্কোপি আমরা করতে দেব। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে যে আপার জিআই এন্ডোস্কোপি কিছু মানে কজ জানলাম। এরপরে তোমার হচ্ছে যে কোলোনোস্কোপি।
কোলোনোস্কোপি কি আমাদের কোলনটাকে ক্যামেরা বসায় দেখবো, সেটা হচ্ছে কোলোনোস্কোপি। আর এন্ডোস্কোপি কি ক্যামেরা বসাইলে আমরা হচ্ছে যে তোমার স্টোমাক আর ডিওডেনামটাকে দেখব। কোলোনোস্কোপি কখন করতে দেবো আমরা? এক নম্বরে হচ্ছে যে পেশেন্টের যদি হচ্ছে যে ক্রনিক ডায়রিয়া থাকে অথবা যদি বায়োল হ্যাবিট অল্টার্ড থাকে, ক্রনিক ডায়রিয়া অল্টার্ড বায়োল হ্যাবিট, ঠিক আছে। দুই নম্বরে যদি কারো হচ্ছে যে এর আগে প্রিভিয়াসলি সিটি করা থাকে অ্যাবডোমেন যেটা অ্যাবনর্মাল আসছে, সেক্ষেত্রে আমরা করতে দেবো। পেশেন্টের যদি আনএক্সপ্লেইনড আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে, যে পেশেন্টের অ্যানিমিয়া ছিল কিন্তু তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, হয়তো তার মেলিগনেন্সি থাকতে পারে, তখন আমরা হচ্ছে যে কোলোনোস্কোপি দেব। তারপর কি পেশেন্টের যদি কোনো প্রকার হচ্ছে যে তোমার ব্লিডিং থাকে, জিআই ব্লিডিং থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে কোলোনোস্কোপি করতে দিতে পারি। যদি ইন্ট্রাঅ্যাবডোমিনাল ম্যাস থাকে সেখানেও আমরা হচ্ছে যে কোলোনোস্কোপি আমরা করতে পারি। এগুলো হচ্ছে যে আমাদের এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপির হচ্ছে যে ইন্ডিকেশন। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যে পেশেন্টের চলে যাব হচ্ছে যে তোমার জিআইডি, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এটা হচ্ছে যে কি তোমার হচ্ছে যে অনেক সময় এমন হয় যে আমাদের হচ্ছে ইসোফেগাস আর স্টোমাকের ভিতরে একটা দরজা আছে, এই দরজাটা সবসময় ক্লোজ থাকে, এটার নাম হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার, এলইএস। তো এই লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার একটা প্রেসার দিয়ে সবসময় হচ্ছে যে স্টোমাকটাকে আটকায় রাখে, যাতে স্টোমাকের খাবারটা তোমার হচ্ছে যে ইসোফেগাসে না আসে। কোনো কারণে যদি তোমার হচ্ছে যে স্টোমাকের ওই লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার প্রেসারটা কমে যায় কোনো কারণে, তাহলে কি হবে? স্টোমাকের খাবারটা তোমার কিন্তু ইসোফেগাসে উঠে যাবে। কি কারণ হতে পারে? এক নম্বর কথা হচ্ছে অ্যাবডোমিনাল প্রেসার যদি রেস্ট করে। কি কারণে অ্যাবডোমিনাল প্রেসার রেস্ট করতে পারে? যদি কারণ হচ্ছে যে মরবিডলি অবেস থাকে, বেশি অবেসিটি থাকে, তাহলে তোমার হচ্ছে যে স্টোমাকের প্রেসার রেস্ট করবে, লোয়ার ইসোফেজিয়াল টোনটা হচ্ছে যে তোমার কমে যাবে, তখন কিন্তু খাবারটা রিভার্জিটেট করবে। 3 নাম্বার কি হতে পারে? তোমার হচ্ছে যে কারো ধরো হচ্ছে যে তোমার অতিরিক্ত তেল চর্বি বা ফ্যাটি ফুড খাওয়ার একটা অভ্যাস আছে যাদের, ফাস্ট ফুড, ফ্যাটি ফুড, তেল চর্বি যেগুলো খায়, তাহলে হচ্ছে তোমার কিন্তু হচ্ছে যে এই রিভার্জিটেট করতে পারে, ঠিক আছে। যারা কিনা তোমার হচ্ছে যে একটু কফি চা বেশি খায়, তাদের তোমার হচ্ছে রিভার্জিটেট করতে পারে। পেশেন্টের লক্ষণ কি থাকে? পেশেন্টের লক্ষণ থাকে মেইনলি হার্ট বার্ন এবং হচ্ছে যে তোমার এই রিগার্জিটেশন, যখন খাবারটা খায় সেটা হচ্ছে যে তোমার মুখে চলে আসে, এবং হচ্ছে যে মাউথ ওয়াটারিং হয়, স্প্ল্যাশ অফ ফুড, মানে হচ্ছে যে খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই পানি এবং হচ্ছে যে তোমার খাবার যেটা সেটা হচ্ছে যে মুখে চলে আসে, ঠিক আছে। এটা হচ্ছে যে মেইন লক্ষণ হয়। আর কি হয়? আর হয় হচ্ছে যে পেশেন্টের তোমার হচ্ছে যে চোকিং। চোকিং হয় কেন? পেশেন্ট যখন তোমার হচ্ছে যে রাতের বেলা ঘুমাইতে যায়, রাত্রে ধরো 10টার সময় খাবার দেয় বা 10:30টার সময় ঘুমাইতে যায়, তো খাবারটা তো স্টোমাকেই থাকে। শরীরে যেটা হয়, শরীরে হয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে ফ্ল্যাট পজিশনে তোমার হচ্ছে স্টোমাক আর তোমার হচ্ছে যে এই ইয়াটা ইসোফেগাসটা একই লাইনে থাকে, তখন স্টোমাক থেকে খাবারটা সহজেই তোমার ইসোফেগাসে উঠে আসে। যখন ইসোফেগাসে উঠে আসে তখন ঘুমাইলে আমাদের হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল টোনটা কমে যায়, ফলে খাবারটা তোমার ইসোফেগাসে সব সহজে উঠে আসে, এবং উঠে এসে তোমার হচ্ছে যে এত জোরে আসে, উঠে এসে তোমার হচ্ছে শ্বাসটা নিতে চলে যায়, এবং বসেন যখন হচ্ছে সাথে সাথে ঘুম ভেঙে হচ্ছে যে উঠে দাঁড়ায় পড়ে, এটাকে বলা হচ্ছে চোকিং, ঠিক আছে। তো পেশেন্টের টিপিক্যাল কমপ্লেইন থাকে, একটা হচ্ছে হার্ট বার্ন, রাতের বেলা ফ্রিকোয়েন্টলি চোকিং হতে থাকে, ঠিক আছে, আর হচ্ছে যে ওয়াটারিং বা হচ্ছে যে মাউথ স্প্ল্যাশ হয়। তো এই লক্ষণগুলো যদি থাকে তখন আমরা চিন্তা করবো যে হয়তো জিআরডি। তো জিআরডি যখন চিন্তা করবো তখন আমরা কিন্তু একটা এন্ডোস্কোপি করাবো, এটা কনফার্ম হওয়ার জন্য, ঠিক আছে। এটার কারণ হচ্ছে যাদের জিআরডি থাকে তখন হচ্ছে যে লং টার্ম তাদের কিন্তু হচ্ছে যে তোমার স্টোমাকের অ্যাসিডটা কিন্তু তোমার ইসোফেগাসে আসে, ইসোফেগাসে অ্যাসিডটা আসলে তখন এই ইসোফেগাসে গিয়ে ইরিটেশন হয়, তখন ইসোফেজাইটিস ডেভেলপ করতে পারে, ব্যারিটিস ইসোফেগাস ডেভেলপ করতে পারে, ইভেন লাস্ট হচ্ছে যে কি ইসোফেজিয়াল কার্সিনোমা ডেভেলপ করতে পারে। এই জন্য আইডিয়ালি একটা এন্ডোস্কোপি করে আমরা হচ্ছে যে ডায়াগনোসিসটা কনফার্ম করব, ঠিক আছে। এটা একটা ব্যাপার। আরেকটা ভাবে এটা কনফার্ম করা যায়, সেটা হচ্ছে যে তোমার ইসোফেজিয়াল ম্যানোমেট্রি, মানে ওই যে লোয়ার ইসোফেজিয়াল যে টোনটা সেটা একটা মাপা যায়, কিন্তু বেসিক্যালি সেটা বাগেরহাট, খুলনায় বা হচ্ছে যে ঢাকাতে এখন আর মাপে না, জেনারেলি ইসোফেজিয়াল ম্যানোমেট্রি করে না, কারণ এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ঠিক আছে। আরেকটা কি, যে তোমার স্টোমাকের অ্যাসিড যেটা সেটা কিন্তু তোমার ইসোফেগাসে উঠে আসে, তাহলে যদি আমি ইসোফেগাসের তোমার মাপতে পারি, তোমার হচ্ছে যে পিএইচটা যদি মাপতে পারি, তাহলে তো আমার হচ্ছে যে একটা কনফার্মেটেড হয়ে যাবে যে হচ্ছে যে আমার স্টোমাকের খাবার ইসোফেগাসে আসতেছে। এটাকে বলা হচ্ছে যে ইসোফেজিয়াল পিএইচ মনিটরিং। এটাও আমরা করি না আসলে, আমরা ক্লিনিক্যালি আগে ডায়াগনোসিস করি যেটা জিআরডি, এরপরে আমরা হয়তো একটা এন্ডোস্কোপি করাই। ম্যানেজমেন্ট কি, যেটা কারণ সেই কারণটাকে তোমার হচ্ছে যে ম্যানেজ করা। যদি পেশেন্ট অবেসিটি থাকে তাহলে হচ্ছে যে পেশেন্টের ওয়েট লস আমাদের বলতে হবে। 2 নম্বরে হচ্ছে যে স্মল মিল ফ্রিকোয়েন্ট, পেশেন্ট হচ্ছে যে যদি বেশি করে একবারে খায় সেটাকে ডিসএনকারেজ করতে হবে, পেশেন্টকে অল্প করে খেতে হবে,
প্রয়োজনে হচ্ছে যে দিনে 2-3 বার খাবে আর কি, হ্যাঁ। খাবার পরে কমপক্ষে হচ্ছে যে তোমার 2 ঘন্টার ভিতরে তোমার শোয়া যাবে না, ঠিক আছে। রাত্রেবেলা খাবারটা সাধারণত সন্ধ্যার সময় খেতে বলবো আমরা, 11টার পরে পেশেন্টকে ঘুমাতে যেতে বলবো, ঠিক আছে। ফ্যাটি ফুড খাবার থেকে দূরে রাখতে হবে। ফ্যাটি ফুড, ফাস্ট ফুড এগুলো হচ্ছে যে খাওয়া যাবে না। আর কি আমরা হচ্ছে যে একটা যে কোনো প্রোটন পাম্প ইনহিবিটর আমরা এখানে ব্যবহার করব। সাধারণত হচ্ছে যে বইতে বলছে তোমার হচ্ছে যে ইসোমিপ্রাজল বা পেন্টোপ্রাজল এগুলো তোমার যেটা ভালো লাগে। তবে হচ্ছে যে ক্লিনিক্যাল মানে হচ্ছে যে দেখা গেছে যে ইসোমিপ্রাজলের আর কি ভালো, ইনফ্লেশন কমপ্লেক্স ভালো না। তো যে কোনো একটা ইসোমিপ্রাজল প্রথমে যেটা গাইডলাইন বলছে সেটা হচ্ছে যে 20 মিলিগ্রাম অন ডেইলি 2 মান্থ। আচ্ছা 20 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি 2 মান্থ পেশেন্টের জন্য প্রথমে আমরা যেটা দেব ইসোমিপ্রাজল, হ্যাঁ। এরপরে যদি পেশেন্ট সিম্পটোমেটিক ইমপ্রুভ করে তাহলে হচ্ছে যে পেশেন্টকে আমরা ডিসকন্টিনিউ করব, লাইফস্টাইল মডিফিকেশন করব। যদি পেশেন্ট ইমপ্রুভ না করে তাহলে ফার্দার 1 মান্থ 20 মিলিগ্রাম বিজি ডোজ আমরা দেব, ঠিক আছে। মোট 3 মাস হলো। 3 মাস পরেও যদি পেশেন্ট ইমপ্রুভমেন্ট না হয় তখন আমরা এর সাথে কোনো একটা এস2 রিসেপ্টর গ্লোবাল ফ্যামোটিডিন যোগ করে দেব আমরা আরো 1 মাস। টোটালি 4 মাস 5 মাসের একটা ট্রিটমেন্ট। আশা করি এতে পেশেন্ট বেনিফিট হয়, হ্যাঁ। ওমিটন বা হচ্ছে যে তোমার সুক্রালফেট বা হচ্ছে যে এদের কোনো ভূমিকা নেই। তবে পেশেন্টের যদি হাইপার অ্যাসিডিটি থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু পেশেন্টের এর সাথে সোডিয়াম অ্যালজিনেট বা হচ্ছে যে তোমার ক্যালসিয়াম কার্বনেট বা হচ্ছে তোমরা যেগুলো অ্যাসিটামিন বা অ্যান্টাসিড প্লাস এগুলো কিন্তু তোমরা চাইলে দিতে পারো। কিন্তু ওমিটনের কোনো রোল নাই। আর রোল নাই হচ্ছে যে তোমার ইসের সুক্রালফেটের কোনো রোল নেই, ঠিক আছে। এটা হলো তোমার জি আর তোমার হচ্ছে যে যদি পেপটিক আলসার ডিজিজ হয় সেক্ষেত্রে হচ্ছে যে পিইউডি যদি হয়, পিইউডি তোমার হচ্ছে যে দুইটা হতে পারে। একটা হতে পারে তোমার হচ্ছে যে গ্যাস্ট্রিক আলসার আর ডিউডেনাল আলসার। গ্যাস্ট্রিক আলসার স্টোমাকে এটা খাবার পরে ব্যথা হবে, আর ডিউডেনাল আলসার তোমার ডিউডেনামে খালি পেটে ব্যথা হবে। কারণ সোজা খাবার পরে যেহেতু হচ্ছে স্টোমাক থেকে তোমার এসিএল দিলে যায়, যেন খাওয়ার পরে তোমার হচ্ছে যে পেশেন্টের ব্যথা হয়, এই জন্য হচ্ছে যে পেশেন্ট তোমার হচ্ছে যে খাওয়ার পরে ব্যথা কমপ্লেন করে। আর এরপরে 2-3 ঘন্টা পরে ওই স্টোমাকের অ্যাসিড তোমার এসে যাবে, ডিউডেনাল যাবে। সুতরাং খালি পেটে ব্যথা হবে তোমার হচ্ছে যে ডিউডেনাল আলসার। তাহলে এখন আমাকে একটু বুদ্ধি করে বলো তো, দেখিয়ে দিচ্ছে কোন পেশেন্ট অবেস হবে আর কোন পেশেন্ট থিন হবে। পেপটিক আলসার ডিজিজের পেশেন্ট ডিউডেনাল আলসারটা থিন হবে আর পেপটিক আলসার গ্যাস্ট্রিক আলসারের পেশেন্ট মোটা হবে। কেন কেন বলো তো দেখি কেন? না স্যার, ডিউডেনাল আলসারটা মোটা হবে কারণ উনি বারবার ওই যে খালি পেটে যেহেতু ব্যথা হবে তাহলে খালি পেট রাখতে যাবে না, বেশি খাবে, তাহলে ডিউডেনাল আলসারের পেশেন্ট সাধারণত একটু মোটাই হবে। আর গ্যাস্ট্রিক আলসারের যে পেশেন্ট সেটা যেহেতু হচ্ছে তোমার খাবার সাথে সাথে ব্যথা হচ্ছে, এর জন্য খাবার খাইতে যাবে না, সেই জন্য হচ্ছে যে পেশেন্ট থিন হবে, ঠিক আছে। এই হচ্ছে বুদ্ধি আর কি। তো এটা আর কি বইতেই লেখা আছে যে গ্যাস্ট্রিক আলসারের পেশেন্ট সাধারণত হচ্ছে যে তোমার থিন হবে, লিন আর থিন, এরা খাইতে যাবে না, পেটে ব্যথা হয়। আর ডিউডেনাল আলসার হচ্ছে যে বেশি বেশি খাবে, পেটে ব্যথা হয়, ঠিক আছে। আচ্ছা আমরা কিন্তু কনফার্ম না যে হচ্ছে যে তোমার পেপটিক আলসার ডিজিজ আছে কিনা। কনফার্ম যদি আমাদের হইতে হয় তখন আমরা কি করব, আমরা হচ্ছে যে একটা আপার জিআই এন্ডোস্কোপি করতে হবে, তারপরে আমরা কনফার্ম হতে পারবো। এন্ডোস্কোপি করে ওরা বলে দেবে যে এখানে আলসার আছে, ঠিক আছে। এখন এটা যে পেপটিক আলসার বা হচ্ছে যে তোমার এটা যে হচ্ছে যে হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা আমরা ইয়া দেখে বুঝবো না, এন্ডোস্কোপিতে সাধারণত বোঝা যায় না, ঠিক আছে। ওরা শুধু আলসারই বলবে। তখন তোমাকে হিস্ট্রি দিতে হবে যে আপনি কি ইনএসিআইড খাইছিলেন কিনা কিছুদিন আগে। যদি ইনএসিআইড খায় তাহলে ইনএসিআইড ইনডিউসড আলসার। যদি পেশেন্ট হচ্ছে যে এনএসআইড না খায় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে হচ্ছে যে হয়তোবা হেলিকোব্যাক্টার পাইলোরি। তখন আমরা কি করব, এস পাইলোরি অ্যান্টিজেন সেটা পরীক্ষা করব অথবা ইউরিয়া বেরেট টেস্ট করব, ঠিক আছে। ইউরিয়া বেরেট টেস্ট অথবা হচ্ছে যে এস পাইলোরি অ্যান্টিজেন যেটা সেটা আমরা করে কনফার্ম হয়ে নেব যে হচ্ছে যে তোমার এস পাইলোরি আছে। এক কথা হচ্ছে যে এই এস পাইলোরি অ্যান্টিজেন আর হচ্ছে যে তোমার ইউরিয়া বেরেট টেস্ট বাগেরহাটে হয় না, কিন্তু এস পাইলোরি অ্যান্টিজেন হয়। এস পাইলোরি অ্যান্টিজেনের ব্যাপার হচ্ছে যে সেনসিটিভিটি কম, এটা এত স্পেসিফিটি না, ঠিক আছে। তো হচ্ছে যে এটা কিন্তু তোমার আবার কস্ট। তো এখন এটা করায় আসলে যে ধর তোমার রেজাল্ট পজিটিভই আসলো, তা দিবে তো তুমি হচ্ছে যে একটা হেলিকন কিটি দিবা বড় জোর, তাই না? তো এত কাহিনী করার কিছু নেই, হেলিকন কিট আমি এমনি দিয়ে দেবো। আবার যে এন্ডোস্কোপি যদি আমার পেপটিক আলসার ডিজিজ আসে আমি এমনি হচ্ছে যে একটা হেলিকন কিট বা হচ্ছে যে তোমার এস পাইলোরি ইরাডিকেশন থেরাপি সেটা আমরা হচ্ছে যে দিয়ে দেবো সকালে 4টা রাতে 4টা সম্ভবত 7 দিনের হেলিকন কিট নামে আছে, ঠিক আছে। এটা হলো ব্যাপার। আর তোমার হচ্ছে যে যদি এনএসআইড ইনডিউসড হয় তখন আমরা পেশেন্টকে কাউন্সেলিং করবো যে হচ্ছে যে আপনারা এনএসআইড খাবেন না,
প্লাস হচ্ছে যে একটা যে কোনো ইসোমিপ্রাজল আমরা হচ্ছে যে 2 মাসের মোটামুটি আমরা হচ্ছে যে নিয়ে নেব। এটা গেলে তোমার হচ্ছে যে আমি কিন্তু ছোট ছোট করে সংক্ষেপে বলছি পুরো জিআইটি, ঠিক আছে? আচ্ছা, এবার যদি তোমার হচ্ছে যে এই পেশেন্টের মেলিগন্যান্ট আলসার হয় সেটা কিন্তু এন্ডোস্কোপিতে বলে দিবে, সুতরাং এন্ডোস্কোপির কোনো বিকল্প নেই। তোরা এন্ডোস্কোপিতে যদি তোমার মেলিগন্যান্সি বলে দেয় তোমার সাথে সাথে ওরা ওখান থেকে বায়োপসিও নেবে, বায়োপসি নিয়ে পরীক্ষা করতে পাঠাবে, তারপরে যদি মেলিগন্যান্সি আছে তারপর সেটা হচ্ছে যে অনকোলজিস্ট বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাজ, সেটা তখন আর আমার এখতিয়ারের মধ্যে কোনো কিছু নেই, ঠিক আছে? এটা গেল তোমার হচ্ছে যে ইয়াটা, হ্যাঁ, গ্যাস্ট্রিক পেপটিক আলসারাইটিস। স্যার এমআই এর ক্ষেত্রে যদি পিইউডি হয়, এমআই পেশেন্টের যদি পিইউডি হয়, হ্যাঁ হতেই পারে, হতেই পারে। ওই ক্ষেত্রে কি মানে অ্যাসপিরিন তো মানে তারা তো মানে অ্যাসপিরিন না, এক্ষেত্রে আমি বলছি সেটা একটু পরে আসি, এই কোশ্চেনের অ্যান্সার আছে। সেটা হচ্ছে যে এরপরে তোমার হচ্ছে যে একটা পেশেন্ট যদি আমাদের কাছে হচ্ছে যে হঠাৎ করে একুট যে ব্লিডিং নিয়ে আসে তখন আমরা কি করব? তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এবিসিডি রিসাসিটেশন, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, এগুলো রিসাসিটেশন, প্লাস আমরা হচ্ছে যে কোনো রিপোর্ট করানোর আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফ্লুইড রিসাসিটেশন। পেশেন্টকে যে কোনো একটা ফ্লুইড 1 লিটার বা 2 লিটার আমরা 20 বা 30 ড্রপে পেশেন্টকে দিব। যদি পেশেন্ট শক থাকে শকের ম্যানেজমেন্ট করব। এবার যদি পেশেন্টের তো তোমার হচ্ছে যে হচ্ছে, ব্লিডিং হচ্ছে, মানে হেমাটোমেসিস হচ্ছে, তাহলে এখন এটা কি করবো আমরা? এটা তো আমরা জানি না যে আসলে কি কারণে হেমাটোমেসিস হচ্ছে। তাহলে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে যে হাই ডোজে আমরা হচ্ছে যে একটা ইসোমিপ্রাজল রাখবো। হাই ডোজ কি বইতে বলছে যে তোমার ইসোমিপ্রাজল 80 মিলিগ্রাম আইভি স্টার্ট ফলোড বাই 8 মিলিগ্রাম পার আওয়ার তোমার সিরিঞ্জ পাম্পে। তো আমাদের তো সিরিঞ্জ পাম্প নাই, তাহলে আমরা হচ্ছে যে তো দিতে পারবো না। এই জন্য আমরা প্রয়োজন এটা করতে পারি, সেটা হচ্ছে যে 2 অ্যাম্পুল আইভি স্টার্ট ফলোড বাই 1 অ্যাম্পুল আইভি টিটিএস, এরকম করে আমরা হচ্ছে যে রাখতে পারি। সাথে হচ্ছে আইভি ফ্লুইড রাখবো, সাথে হচ্ছে যে আমরা ইনজেকশন জেমিক রাখবো, ঠিক আছে? আচ্ছা, পেশেন্ট যদি এর আগে তোমার হচ্ছে যে হার্টের বা হচ্ছে যে তোমার ইসের কারণে ওই যে হচ্ছে যে স্ট্রোকের কারণে ক্লোপিডাগ্রল এবং অ্যাসপিরিন দুইটাই পায়, তাহলে আমরা অ্যাসপিরিনটা বন্ধ রাখবো, ক্লোপিডাগ্রলটা চালু রাখবো। যদি শুধু অ্যাসপিরিন পায় তাহলে অ্যাসপিরিন কন্টিনিউ করবো, যদি শুধু ক্লোপিডাগ্রল পায় শুধু আমরা ক্লোপিডটা বন্ধ করবো। শুধু বাংলা কথা হচ্ছে অ্যাসপিরিন পাইলে অ্যাসপিরিন চলবে, ক্লোপিডটা থাকলে সেটা বন্ধ করবো। অ্যাসপিরিনটা চালাই যাওয়ার জন্য, কিন্তু ক্লোপিডটা আমাদের বন্ধ করতে বলছে, ঠিক আছে? এরপরে কি করবো আমরা? এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আপার জিআই এন্ডোস্কোপি আর্জেন্ট পেশেন্টকে আর্জেন্ট এন্ডোস্কোপি করতে পাঠাবো। এন্ডোস্কোপি যে করবে সেই ডক্টরই দেখবে যে ওখান থেকে কোথা থেকে আর কি ব্লিডিং হচ্ছে, যেখান থেকে ব্লিডিং করবে ওখানে ওরা হচ্ছে যে তোমার একটা হচ্ছে যে ওইটাকে হচ্ছে যে পোড়ায় দেবে বা হচ্ছে যে তোমার ওইটাকে হচ্ছে যে কটারি করে দেবে, ঠিক আছে? যেখান থেকে ব্লিডিং পয়েন্ট সেটাকে আমরা হচ্ছে যে সিকিউর করে দেবে। যদি পেশেন্ট বলে যে হচ্ছে যে টোটাল হাইপারটেনশনের কারণে হচ্ছে যে পেশেন্টের মানে ইসোফেজিয়াল ভেরিক যদি বলে, সিএলডির কারণে যদি হয়, তাহলে তো পেশেন্ট ওখানে হচ্ছে যে তোমার ব্যালুনিং করবে বা হচ্ছে যে টিআইপিপিএস করবে আর কি, ট্রান্স ইন্টারহেপাটিক পালমোনারি তোমার হচ্ছে যে একটা অ্যানাস্টোমোসিস করবে আর কি। আর যদি হচ্ছে যে পেশেন্ট ওইটা না করে, ব্যালুনিং যদি করে আমার কাছে নিয়ে আসে, যদি ব্লিডিং সিকিউর হয়ে যায়, এই দরজাটা খুলে দাও, যদি ব্লিডিং সিকিউর হয় আর পিছনে লাইট আছে দেখো, এই লাইটটা জ্বলবে একটু পরে, মানে এমনি জ্বলবে, জেনারেটর স্যালাইট জ্বলবে। যদি পেশেন্ট কি করে ওই যে এন্ডোস্কোপি করবে সেটা সিকিউর করে দিবে। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে পরবর্তীতে যদি ব্লিডিং না হয় সেটার জন্য আমরা টোটাল হাইপারটেনশন কমানোর জন্য আমরা যেটা করব প্রোপ্রানোল, এটাকে আমরা হচ্ছে যে রাখতে পারি 20 মিলিগ্রাম বিডি বা 40 মিলিগ্রাম বিডি, এই হচ্ছে আমরা হচ্ছে যে রাখতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার পেশেন্টের যদি হচ্ছে যে আমাদের ক্রনিক ডায়রিয়া থাকে, কারো যদি ক্রনিক ডায়রিয়া থাকে, তাহলে আমরা আসলে কি করব? ডায়রিয়ার কতগুলো হচ্ছে যে ক্রাইটেরিয়া আছে যে পেশেন্টের ডায়রিয়াটা কেমন, সেটা যে একটা ডিসেন্ট্রি, একটা হচ্ছে যে তোমার হচ্ছে ডায়রিয়া, দুটো আলাদা জিনিস। ডিসেন্ট্রি মানে হচ্ছে আমাশয়, আর ডায়রিয়া মানে কারো যদি দিনে 3 বারের বেশি পায়খানা হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে যে লুজ স্টুল, আর যদি কারো হচ্ছে যে 3 বারের কম হয় সেটা লুজ স্টুলের মধ্যে পড়বে। এখন এই লুজ স্টুলের মধ্যে যদি কারো হচ্ছে যে মিউকাস যায় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে যে ডিসেন্ট্রি, ঠিক আছে? কারো যদি ফ্যাট যায় বা চর্বি যায়, যে তেল তেল পায়খানা হয়, পায়খানা করছে সেটা প্যানে ভাসতেছে, তাহলে আমাদের বুঝতে হবে যেটা ম্যালাবজর্পশনের কারণে হচ্ছে, প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সির দিকে যাচ্ছে। যদি ক্রনিক ডায়রিয়ার সাথে ব্লিডিং থাকে, পাররেক্টাল ব্লিডিং থাকে, ওয়েট লস থাকে, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, তখন আমরা ক্লোনোস্কোপি করাবো। সোজা বাংলা কথা হচ্ছে কারো যদি লং ডিউরেশনে অল্টার্ড বাউল ডিজিজ থাকে তখন অবশ্যই আমাদের যেটা হচ্ছে যে ক্লোনোস্কোপি করতে হবে, ঠিক আছে? এরপরে আমরা সিদ্ধান্ত নেব যে হচ্ছে যে 11 বছরের বাচ্চা শিশু হাটে যাবে না, অবশ্যই শিশু হাটে।
যে রোগীর কোলোনোস্কোপি করতে হবে সেই রোগী তোমার ম্যানেজমেন্টের এখতিয়ার নাই এবং সেটা তুমি পারবা না। সুতরাং এটা নিয়ে তোমার মাথা ঘামানোর কিছু নাই। এজন্য কোলোনোস্কোপি নিয়ে ডিটেইলস আমি তোমাদের বলছি না, ইনফ্লামেটরি বাউল ডিজিজ নিয়েও বলছি না। ইনফ্লামেটরি বাউল ডিজিজ খুব কঠিন, এটা নিয়ে তোমাদের বলার কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, যেটা সহজ একটা টপিক সেটা বলি, সেটা খুব কমন, সেটা হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম, ঠিক আছে? ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ে 5 মিনিট বলে আমি শেষ করবো, আমার কি আছে পোস্টমর্টম। আচ্ছা, ইরিটেবল বাউল সিনড্রোম হচ্ছে তোমার, এর আগে কিন্তু আমি অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস পড়াইছিলাম তোমাদের মনে আছে কিনা আমি ঠিক জানি না। প্যানক্রিয়াটাইটিস পড়াইছিলাম, মনে আছে না? ঠিক আছে, আমি পড়াইছি অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস পড়াইছি, এটা আমার মনে আছে। আইবিএস পড়াইছি কিনা সেটা আমার ঠিক মনে নেই। আইবিএস পড়াই। আচ্ছা, ইরিটেবল বাউল সিনড্রোম। ইরিটেবল বাউল সিনড্রোম কি? সেটা হচ্ছে যে তোমার ইরিটেবল মানে বিরক্তিকর পায়খানার একটা রোগ, খুবই কমন, এক্সট্রিমলি কমন, প্রচুর আছে, হাজারে হাজার আছে। পেশেন্টের কমপ্লেইন হচ্ছে গ্যাস, ঠিক আছে? পেটে প্রচুর গ্যাস হয়, পেটে মাঝে মাঝে একটু ব্যথা হয়, অ্যাবডোমিনাল ডিসকমফর্ট মানে ওই যে তোমার ডিসপেপসিয়া কমপ্লেইন করে প্রায় পেশেন্ট মাঝে মাঝে, ঠিক আছে? লং ডিউরেশন, ধরো 20-30-40 বছর যাবত এই সিমটম আছে পেশেন্টের, হ্যাঁ? তখন ও যখন তোমার হচ্ছে যে কোনো এমবিবিএস ডক্টর বা জিপি প্র্যাকটিশনারের কাছে যায়, তখন হচ্ছে সেটাকে সে তোমার হচ্ছে যে গ্যাসের ট্রিটমেন্টই দেওয়া হয় ইসোমিপ্রাজল। কিন্তু সত্যিকার অর্থে কিন্তু ইসোমিপ্রাজল বা হচ্ছে যে এটা কিন্তু অ্যান্টি আলসারেন্ট, দিজ আর নট তোমার হচ্ছে যে গ্যাসের ম্যানেজমেন্ট। ও কমপ্লেইন করে গ্যাস, তোমরাও শোনো গ্যাস, কিন্তু দিচ্ছ কিন্তু তোমরা প্রোটন পাম্প ইনহিবিটর। সুতরাং পেশেন্ট কমপ্লেইন যদিও বা কিছুটা ভালো হয় এই গ্যাসের ওষুধ খেলে, কিন্তু পেশেন্ট কিন্তু গ্যাস আর যায় না। গ্যাস আর অ্যাসিডিটি কিন্তু আলাদা জিনিস, বুঝতে পারছো? এটা কিন্তু আমরা ইনভেরিয়েবলি 99% ক্লিনিশিয়ানরা কিন্তু ভুলাই ফেলি। পেশেন্ট কিন্তু ঠিকই কমপ্লেইন করে যে স্যার আমার গ্যাসের সমস্যা আছে, আর তুমি ভাবতেছো গ্যাস্ট্রিকের সমস্যা আছে। এটা তোমার সমস্যা, তুমি ভাবতেছো যে গ্যাস্ট্রিকের সমস্যা, এটা তো রোগীর সমস্যা না, রোগীর সমস্যা গ্যাস, বুঝছো? তাহলে পেশেন্টের যদি হচ্ছে যে এবিসিডি যদি থাকে, অ্যাবডোমিনাল পেইন, এতে বিধি হচ্ছে ব্লোটিং, সিটি কনস্টিটিউশন অথবা ডায়রিয়া, দিতে ডায়রিয়া, এ বি সি ডি, এই চারটে যদি থাকে লং ডিউরেশনে, তখন আমরা চিন্তা করি হয়তো পেশেন্টের হচ্ছে যে ইরিটেবল বাউল সিনড্রোম আছে। কিন্তু ইরিটেবল বাউল সিনড্রোমের আগে অবশ্যই আমাদের যে কোনো প্যাথোলজি এক্সক্লুড করতে হবে, সেটা আবার যে এন্ডোস্কোপি হোক, কোলোনোস্কোপি হোক, আল্ট্রাসোনোগ্রাম হোক, মানে সোজা কথা হচ্ছে যে কোনো ম্যালিগন্যান্সি, পেপটিক আলসার ডিজিজ, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এগুলো এক্সক্লুড করার পরে আমাদেরকে বলতে হবে যে এটা হচ্ছে যে তোমার ইরিটেবল বাউল সিনড্রোম, ঠিক আছে? তো আমরা ধরো হচ্ছে যে যদি 40-50 বছর যাবত একটি সমস্যা থাকে, অ্যাবডোমিনাল পেইন, ব্লোটিং, ডিসপেপসিয়া, তাহলে আমরা এটাকে বলতে পারি যে ইরিটেবল বাউল সিনড্রোম। তো এটা ডায়াগনোসিস হচ্ছে তোমার ক্লিনিক্যাল, কারণ সমস্ত ইনভেস্টিগেশনই নরমাল থাকে। এরপর হচ্ছে যে ম্যানেজমেন্ট কি, তোমার হচ্ছে যে 2-3টে ভ্যারাইটি থাকে, জেনারেল 3টে ভ্যারাইটিতে ম্যানেজমেন্ট করা হয় ডেভিডসনে। একটা হচ্ছে যে তোমার ডায়রিয়া, একটা কনস্টিটিউশন, আর একটা তোমার হচ্ছে যে মিক্সড, ঠিক না? তোমার হচ্ছে যে অ্যাবডোমিনাল পেইন বলে, পেইন ভ্যারাইটি, ইরিটেবল বাউল সিনড্রোম পেইন ভ্যারাইটি। তো যাদের হচ্ছে ডায়রিয়াল ভ্যারাইটি, তাদেরকে আমরা যেটা ম্যানেজমেন্ট করব সেটা হচ্ছে যে পেশেন্টকে আমরা হচ্ছে যে হাই ফাইবার ডায়েট থেকে বিরত রাখতে বলবো, শাক থেকে বিরত রাখতে বলবো পেশেন্টকে, সবজি খেতে পারবে পেশেন্ট, ঠিক আছে? সাথে কি করবো আমরা পেশেন্টকে হচ্ছে যে আমরা কোনো একটা তোমার হচ্ছে যে এমিটিপটাইলিন বা হচ্ছে যে এই ধরনের কোনো একটা ওষুধ দেবো। সাধারণত এমিটিপটাইলিন দিতে হয়, লো ডোজে একটা এমিটিপটাইলিন রাখবো। যদি ফ্রিকোয়েন্ট ডায়রিয়া হয় তাহলে আমরা হচ্ছে যেটা করবো সেটা একটা তোমার হচ্ছে যে ইমোটিল বা হচ্ছে যে তোমার ওই যেটা হচ্ছে তোমার ইমোটিল হিসেবে যেটা রাখো আর কি তোমরা, ইমোটিল প্লাস, ওইটা হচ্ছে রাতের বেলা একটা, সকালবেলা একটা, বিডি ডোজে দিলেই মোটামুটি হচ্ছে যে ডায়রিয়া কন্ট্রোলে চলে আসে, সিমটম ইমপ্রুভমেন্ট হয়। আর কি, আর হচ্ছে যে কোনো একটা আমরা হচ্ছে যে গাটের ব্যাকটেরিয়াকে নিউট্রালাইজ করার জন্য গাট নিউট্রালাইজার হিসেবে আমরা কোনটা ব্যবহার করব? রিফ্যাক্টর 550 একটা করে 14 দিন। যদি পেশেন্ট যদি ইমপ্রুভ করে যায়, আর সাথে কোনো ইসোমিপ্রাজল রাখবো 1 থেকে 2 মাস। লোপিরামাইড করে চালানো যাবে, লোপিরামাইড করে চালানো যাবে, কোনো সমস্যা নেই। একটা করে যদি রাখো কোনো সমস্যা হয় না। রাতের বেলা একটা করে, যদি সাধারণত সিমটমটা সকালে হয় তো রাতের বেলা একটা করে ক্রনিক চালালেও কোনো সমস্যা হয় না, যদি তুমি শিওর হয়ে যাবে যে এটা আইবিএসডি, ঠিক আছে? আলছি পরে আসছে। এরপরে তোমার হচ্ছে যে যদি পেশেন্ট ইমপ্রুভ করে যায় তাহলে তোমার হচ্ছে যে ওই ট্রিটমেন্ট যেটা সেটা কন্টিনিউ করবে আর কি পেশেন্ট। যদি ট্রিটমেন্টে মানে পেশেন্টের কমপ্লায়েন্স ভালো না হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে এর সাথে ডিউলক্স যেটা দিতে পারি 20 মিলিগ্রাম, ডিউলক্স নামে বাজারে পাওয়া যায়। পেশেন্টকে কাউন্সেলিং করে দিতে হয়, যেটা দেওয়ার পর প্রথম 3 দিন খারাপ লাগবে, এরপর ভালো লাগবে, ঠিক আছে? এটা হলো আইবিএসডি। আইবিএসসি যদি হয় তাহলে পেশেন্টকে আমরা হচ্ছে যে রাফেস ডায়েটারি ফাইবার এনকারেজ করব, বেশি করে শাক খেতে বলবো। সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে ইসিপ্লা হাস্ক, এটা খুব ভালো, এটা সলিউবল ডায়েটারি ফাইবার বলে এগুলোকে। ইনসলিউবল ডায়েটারি ফাইবার হচ্ছে যে আমরা পেশেন্টকে ডিসএনকারেজ করব। ইনসলিউবল ডায়েটারি ফাইবার যেমন ধরো তোমার হচ্ছে শক্ত শাক, যেমন ধরো হচ্ছে যে
হ্যাঁ যেমন কুমড়া শাক, মিষ্টি কুমড়া শাক, এটা কিন্তু ইনসুলেবল ডায়েট আশযুক্ত শাক। আটযুক্ত শাক এক্স্যাক্টলি। এটা আমরা হচ্ছে যে ডিসএনকারেজ করবো, কিন্তু এনকারেজ করবো হচ্ছে যেগুলো সহজে গলে যায়, যেমন ধরো পুঁই শাক, তারপর হচ্ছে যে কচি আমার ডাটা শাক, ঠিক আছে, বা লাল শাক যেগুলো কচি এগুলো, তারপর হচ্ছে এইসবগুলো হাস্ক, এগুলো সাথে হচ্ছে যে কোনো ধরনের সবজি আমরা এটা এনকারেজ করবো, যেমন তোমার হচ্ছে যে লাউ, কুমড়া, পেঁপে, পটল, ঝিঙা, এগুলো আর কি খেতে পারবে। হ্যাঁ আচ্ছা, এরপরে কি পেশেন্টের যেহেতু কনস্টিপেশন থাকে, তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ফাইবার অ্যাড করবো, সাথে হচ্ছে যে আমরা স্মল গাট ব্যাকটেরিয়াল নিউট্রালাইজার হিসেবে আমরা হচ্ছে যে একটা রিফ্যাক্সিমিন দিব, আর ওই যে তোমার হচ্ছে যে এমিট্রিপটাইলিন যেটা, সেটা আমরা চাইলে রাখতে পারি, এমিট্রিপটাইলিন রাখতে পারি। তবে এমিট্রিপটাইলিনও কিন্তু তোমার কনস্টিপেশন করে, যে কোনো এন্টিমাস্কারিনিক এজেন্ট, সেজন্য এগুলো কষাসলি দিতে হবে, দিলে লো ডোজ দিতে হবে। আর কি, আর যেটা কনস্টিপেশন প্রিভেন্ট করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তোমার ইডিওপ্যাথিক কনস্টিপেশনের জন্য বর্তমানে বাজারে একটা ড্রাগ আছে, নাম হচ্ছে ক্রুক্যালোপারাইড। বাজারে ক্যালোপিড নামে পাওয়া যায়, 2 মিলিগ্রাম বা 1 মিলিগ্রাম রাতের বেলা একটা করে দিলে মোটামুটি পেশেন্ট ভালোই হচ্ছে যে সিমটোমেটিক ইমপ্রুভমেন্ট করে, কিন্তু দাম বেশি, 25 থেকে 30 টাকা করে একটা ওষুধের দাম। কনস্টিপেশন কি রিফ্যাক্সিমিন দেওয়া যাবে? হ্যাঁ রিফ্যাক্সিমিন দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে যে প্রথমে আমরা হচ্ছে আইবিএস এর পেশেন্টকে আসলে যাদের হচ্ছে কনস্টিপেশন থাকে তাদের মাঝে মাঝে অল্টারনেট ডায়রিয়াও থাকে, এর জন্য আমরা গাট নিউট্রালাইজেশন হিসেবে প্রথমে একটা হচ্ছে যে রিফ্যাক্সিমিন দিব, তারপরে হচ্ছে যে দেখা যাবে যে কত। এরপর যাদের হচ্ছে যে পেইন ভ্যারাইটি যাদের থাকে, ঠিক আছে, পরে আসেন, পরে আধা ঘন্টা পরে যান। এরপরে যাদের তোমার হচ্ছে যে ইয়া থাকে, পেইন ভ্যারাইটি যাদের থাকে, এই পেইন ভ্যারাইটি যাদের থাকে এদের আসলে ইয়াটা কি ডিফিকাল্ট, ম্যানেজ করা ডিফিকাল্ট। যেহেতু তুমি ডায়াবেটিক না, মানে হচ্ছে যে ডায়রিয়া নাকি কনস্টিপেশন ভ্যারিয়েন্ট, এইটাকে তোমাকে জানতে হবে। যদি মিক্সড ভ্যারাইটি থাকে তাহলে এটা খুব ডিফিকাল্ট সিমটম কন্ট্রোল করা। আর কি তোমার হচ্ছে যাদের কনস্টিপেশন পেইন থাকে তাদেরকে আমরা পেইন রিলিফ করার জন্য কয়েকটা ড্রাগ কি ব্যবহার করি, এর মধ্যে একটা মেমিফেরিক অ্যাসিড, সবচেয়ে বেশি কমন যেটা, সেটা হচ্ছে মেমিফেরিক অ্যাসিড। সাধারণত আমি লিখি ট্রস্টেল 200 এসআর, রাত্রিবেলা একটা করে চলবে। আর কি আরো আছে তোমার হচ্ছে যে অ্যালজিনও কাজ করে সামান্য, তারপরে তোমার হচ্ছে যে ইয়া কাজ করে, তোমার হচ্ছে পেপারমিন্ট অয়েল, বাজারে কোলমিন্ট নামে পাওয়া যায় বা কোলিমিন্ট নামে পাওয়া যায়। হ্যাঁ এটা হচ্ছে যে তোমার কোলিমিন্ট নামে পাওয়া যায়, এটা হচ্ছে যে তোমার একটা করে দিনে 3 বার চলবে, 6 টাকা না 5 টাকা দাম আর কি, পাওয়া যায়, সবচেয়ে সহজে পাওয়া যায়। রস্টিলটাই সহজে পাওয়া যায়, এটা লিখতে পারো, ঠিক আছে। পেপারমিন্ট অয়েল আছে, ডিলসে বুঝে লেখা আছে, অ্যাভেলেবল, আমি তো লিখি মাঝে মাঝে পেপারমিন্ট অয়েল। আর মেলিভেরিক অ্যাসিড দেবা, আর সাথে যদি কনস্টিপেশন বা ডায়রিয়াল ভেরিয়েন্ট থাকে তার সাথে যেটা ট্রিটমেন্ট সেটা দিবা, ঠিক আছে। পেশেন্টকে অল্প খাবার এনকারেজ করতে হবে, যে অল্প করে খাবেন, 3 বেলা খান, অল্প করে খাবেন, পেটের উপর চাপ দিয়ে খাওয়া যাবে না, ক্ষুধা রেখে উঠবে পেশেন্ট। খাবার মিস করা যাবে না, কোনো একটা ডায়েট মানে হচ্ছে যে সকালবেলা বা দুপুরবেলা কোনো একটা মিল মিস করা যাবে না। তেল চর্বি মশলা কম খাবে, পেঁয়াজ রসুন আদা। যারা হচ্ছে মুসলিম কুজিন বা অ্যারাবিক কুজিন তাদের জন্য আইবিএসটা খুব হচ্ছে যে খারাপ, কারণ হচ্ছে যে এরা বেশি পরিমাণে পেঁয়াজ রসুন আদা খায়, ঠিক আছে। এবং হিন্দুদের ভিতরে কিন্তু তোমার হচ্ছে যে এই ভ্যারাইটিটা খুব কম, আইবিএস একটু কম। এটা কারণ হচ্ছে হিন্দুদের রান্না সাধারণত হচ্ছে যে পেঁয়াজ রসুন আদার আদি খুব কম থাকে। গার্লিক এবং হচ্ছে যে তোমার এই যে অনিয়ন, এরা খুবই হচ্ছে যে আইবিএস ট্রিগারিং ফুড, ঠিক আছে। বিশেষ করে ভুনা খাবার যারা খায় এদের আইবিএস হবে। তারপর কি ডাল, ডাল হচ্ছে যে পার্মানেন্টলি নিষিদ্ধ, ঠিক আছে। বিশেষ করে মসুরের ডাল, যদি কেউ ডাল খেতে চায় সেক্ষেত্রে তোমার হচ্ছে যে মুগ ডালটা হচ্ছে যে অল্প পরিমাণে দেওয়া যেতে পারে। হ্যাঁ, ভাজা পোড়া খুবই কম খাওয়া উচিত, একেবারে না খাইলে ভালো, যদি কম খেয়ে পারে ভালো। আটা ময়দা সুজির তৈরি খাবার কম খাওয়া উচিত, খেতে পারে সে হচ্ছে যে ভাত খায় তার জন্য বেশি খাবার উচিত। হ্যাঁ, বেশি ভাজা উচিত নয়, অল্প ভেজে যে কোনো কিছু খাওয়া উচিত। হ্যাঁ, এই হচ্ছে যে মোটামুটি তোমার হচ্ছে যে ইরিটেবল বাউল সিনড্রোমের পেশেন্ট সারা জীবনই কম বেশি সিমটম থাকবে, কাউন্সেলিং করতে হবে বারে বারে, ঠিক আছে। মাঝে মাঝে ফ্লেয়ার আপ হবে, তখন হচ্ছে যে একটু কেয়ারফুলি তোমার নিতে হবে। পেশেন্ট হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে যে তোমার ওই ইসোমেপ্রাজোল খেলে গাট মোটিলিটিটা একটু বাড়ে, গ্যাসটা তাড়াতাড়ি হচ্ছে যে তোমার পারফেক্টলি বের হয়ে যায়, পেশেন্ট হচ্ছে সিমটোমেটিক ইমপ্রুভমেন্ট হয়। এই জন্য আমরা একটা অ্যান্টি-আলসারেন্ট রাখি, আর বাকি যে সিমটোমেটিক ম্যানেজমেন্ট সেটা আমরা এইভাবে করব। তাহলে যদি কোনো কোশ্চেন না থাকে, আলবেরিন সাইট্রেট পাবেন। হ্যাঁ হ্যাঁ আলবেরিন সাইট্রেট আছে। হ্যাঁ আলবেরিন সাইট্রেট, আলবেরিন পাওয়া যাবে না। আলবি আমি কোনো সময় দেখিনি, এটা আসলে আমি অতটা ভালো জানিও না যেটা কতটুকু কাজ করে বা কিছু। আমি মেমিফেরিক অ্যাসিড সম্বন্ধে জানি না। এই ডেভিডসনে আছে, আমি তো পাইনি, তুমি পাইছো তো? তাহলে আমি ডেভিডসনের বাইরে আমি জানি না। ডেভিডসনে যদি থাকে তাহলে আমি সেটা জিজ্ঞেস করতে পারবো। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে?
স্যার আমি এক জায়গায় দেখছি হচ্ছে ইমিস্টার দিছে 3 মাস স্যার কোনো গ্যাস্ট্রোএন্টারাইটিস দেয়নি, হয়তো বা কোনো হাতুড়ে ডাক্তার বা না স্যার মানে উনি ব্যাখ্যা করে মানে এক জায়গায় পড়ছিলাম আর কি যে ইমিস্টার হচ্ছে 5HT3 অ্যান্টাগনিস্ট, এখন ওইটা নাকি অ্যাবডোমিনাল মোটিলিটি কিছুটা কমায়, এই জন্য যাদের IBSD তাদের নাকি কিছুটা ইমপ্রুভমেন্ট আসে, এভাবে উনি ব্যাখ্যা করছে। থাকতে পারে, কিন্তু আমি ডেফিনেশনে পাই নাই গ্যাস্ট্রোএন্টারাইটিস দিতে দেখিনি। এখন ওভারটাকে যদি কাউন্টার প্র্যাকটিস করে সেটা করতে পারে, হয়তো হতে পারে উন্নতি, আমি ঠিক জানি না এটা হয় কিনা। ঠিক আছে, হলে হয়তো বা হতেও পারে, থিওরিটিক্যালি হওয়া উচিত। ঠিক আছে, উনি MBBS ডাক্তার স্যার, ডাক্তার ইসমাইল আলতাফ, উনি পোস্টে যাচ্ছে। এখন গাইডলাইন নিজের মতো তৈরি করা যাবে, প্রত্যেকটারই গাইডলাইন আছে, বইতে থাকতে হবে। কারণ আমি রোগী দেখি ধরো 2 বছর, আর এর একটা বই তৈরি হয়েছে 500 বছর রিসার্চ করার পর। যে ঠিক আছে হয়তো সে এমিস্টার দিয়ে উপকার অনেক কিছুতে অনেক কিছু পায়, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে সেটার সাথে সাথে তো ক্ষতিও তার হতে পারে, তাহলে তো সেটা গাইডলাইনে থাকবে। বুঝতে পারছি, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন আপনার কোশ্চেন আছে কারো?